আপনারা পূর্বে অবগত আছেন, গত 20শে জুলাই আমাদেরকে আকস্মিক অযৌক্তিকভাবে চাকরিচ্যুত করা হয়েছে। তার দাবিতে আমরা গত 8 দিন যাবৎ আমাদের আল-আরাফাহ ইসলামী ব্যাংক আল-আরাফাহ টাওয়ারের নিচে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করে আসছিলাম। কিন্তু হঠাৎ গত বৃহস্পতিবার আমাদের কয়েকজনকে পূর্ব পরিকল্পিতভাবে তারা সুরমা টাওয়ারের নিচে ডেকে তাদের বাহিনী দিয়ে, গুন্ডা বাহিনী দিয়ে আমাদের ভাই ও বোনদের উপর কঠিনভাবে আঘাত এনেছে, যার ফলে আমাদের অনেক ভাই ও বোন গুরুতর অসুস্থ। এবং আমরা আরও জানতে পেরেছি তারা আমাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে তারা আমাদেরকেই মেরে আওয়ামী শাসকের মতো, স্বৈরাচারের মতো তারা আবার আমাদেরই বিরুদ্ধে মামলা করেছে থানায়। এবং আরও জানতে পেরেছি আমাদের কয়েকজন ভাইকে নাকি ইতিমধ্যে চারজন ভাইকে গ্রেফতার করে তারা থানায় নিয়ে গেছে। কিন্তু তাদের উপরে যে আমরা বিন্দু পরিমাণ হামলা বা তাদের উপরে আমরা চড়াও হয়েছি, এর কোনো প্রমাণ নাই। তারা সম্পূর্ণ পরিকল্পিতভাবে, বানোয়াটভাবে আমাদের উপর মিথ্যা মামলা সাজিয়েছে এবং আমাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে। আপনারা প্রমাণ দেখতে পারেন এবং নিতে পারেন এখান থেকে। এখানে অনেক ছবি আছে, আপনারা নিতে পারেন। আমাদের ভাই ও বোনদের উপর যে হামলা করা হয়েছে, দেখেন তাদের লাঠিয়াল বাহিনী, আওয়ামী লীগের মতো সশস্ত্র বাহিনী, হেলমেট বাহিনী, লাঠি সোটা নিয়ে আমাদের উপরে চড়াও হয়েছে সম্পূর্ণ পরিকল্পিতভাবে। আমরা নিরস্ত্র ছিলাম, আমরা সম্পূর্ণ খালি হাতে সুশৃঙ্খল ভাবে আমরা ওখানে অবস্থান করছিলাম। আমাদেরকে পরিকল্পিতভাবে আমাদের কয়েকটা ভাই ও বোনকে তারা সুরমা টাওয়ারে ডেকে নিয়ে ওখানে তারা আক্রমণ করছে। তারা দেখছিল আমাদের ব্যাংকের নিচে আমাদের ভাই ও বোনদের যথেষ্ট ছিল, কিন্তু আমাদেরকে পরিকল্পিতভাবে কয়েকজনকে তারা ডেকে নিয়ে ওখানে আমাদেরকে মারধর করছে এবং আমাদের অনেক ভাই ও বোন ইতিমধ্যে গুরুতর আহত অবস্থায় আছে। এবং আমি আরো জানতে পেরেছি আমার কয়েকটা ভাই ও বোনকে, বোন না 4জন ভাইকে তারা দেখেন মেরে কিভাবে রাস্তায় রক্তাক্ত করেছে। আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে পুরো দেশবাসীর কাছে জানতে চাই, কোথায় জুলাইয়ের সেই গণঅভ্যুত্থান কোথায় আমাদের ভাইয়েরা, আমাদের বোনেরা, আমাদের সমাজ কি এই জন্য যুদ্ধ করেছিল? এই বৈষম্যের জন্য কি যুদ্ধ করেছিল? এই বৈষম্যের জন্য কেউ যুদ্ধ করেনি। দেখেন মেরে আমাদের ভাইদেরকে কি করেছে, হাত পায়ের কি কঠিন অবস্থা করেছে, হাসপাতালের বেডে শুয়ে দিয়েছে। আসলে কি আমরা এটার যোগ্য ছিলাম? আমাদেরকে সম্পূর্ণ অযৌক্তিকভাবে চাকরিচ্যুত করা হয়েছে, যার জন্য আমরা আমাদের যৌক্তিক দাবি নিয়ে রাস্তায় নেমেছিলাম। সেই দাবি থেকে হাঁটানোর জন্য এই স্বৈর শাসক তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, চাকরি বাণিজ্য করার জন্য আমাদেরকে পূর্ব পরিকল্পিতভাবে আমাদের উপর নির্যাতন করেছে এবং আমাদেরকে তারা উল্টো মামলা দায়ের করতেছে। এটা সম্পূর্ণ আওয়ামী লীগের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য আর এদের বৈশিষ্ট্যের ভিতরে কোনো পার্থক্য খুঁজে পাওয়া যায় না। কি সবাই দেখে? এবং আমি সাংবাদিক ভাই ও মিডিয়ার ভাইদের মাধ্যমে পুরো দেশবাসীর কাছে আমি এটা তুলে ধরার জন্য আহ্বান করছি। আপনারা এটা তুলে ধরেন এবং আমরা আমাদের ন্যায্য অধিকার ফিরে পেতে চাই। বর্তমান চেয়ারম্যান জনাব খাজা শাহরিয়ার ও ইসি চেয়ারম্যান জনাব আব্দুল ওয়াদুদ ঘুষ নিয়ে তাদের নিয়োগ দিয়ে শত কোটি টাকা আয় করেছেন। বাংলাদেশ প্রতিদিন লিখেছেন, সুই ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান প্রীতি কম্পোজিট টেক্সটাইল লিমিটেড, অক্সফোর্ড কালার্স লিমিটেড ও প্রীতি ওয়াশিং লিমিটেডের 875 কোটি টাকার ঋণ 15% পরিবর্তে 60% মুনাফায় পুনঃতফসিল করা হয়েছে বলে অভিযোগ উল্লেখ করা হয়েছে। এতে ব্যাংকের 500 কোটি টাকা আয় কম হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বাংলাদেশ প্রতিদিন 6/2/2025।
তাদের অপকর্মের কারণে দেশের স্বনামধন্য সুন্দর একটি ব্যাংক আজ ধ্বংসের মুখে। তাদের অপকর্মের কিছু নজির তুলে ধরলাম। এক, বর্তমান চেয়ারম্যান খাজা শাহরিয়ার তার নিকটাত্মীয় রাফাতুল্লাহ খানকে এএমডি পদে নিয়োগ দিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের বিধি মোতাবেক শরিয়া ভিত্তিক ব্যাংকের এএমডি হওয়ার জন্য আগের কোন শরিয়া ভিত্তিক ব্যাংকে 3 বছরের অভিজ্ঞতা প্রয়োজন হয়, যা রাফাতুল্লাহ খানের নেই। 2, বর্তমান চেয়ারম্যান আল-আরাফা ইসলামী ব্যাংকের মতো শরিয়া ভিত্তিক ব্যাংকে তার পূর্বতন নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ও লঙ্কা বাংলা ফিনান্স থেকে অধিক বেতনের অসংখ্য কর্মকর্তা নিয়োগ করেছেন, যাদের শরিয়া ভিত্তিক কোনো আর্থিক প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা নাই। তিনি লঙ্কা বাংলা থেকে তার নিকটজন মোহাম্মদ রাজিউদ্দিনকে এবিপি পদে নজিরবিহীনভাবে 11টি ইনক্রিমেন্ট দিয়ে পিআরডিতে নিয়োগ করেছেন। তিনি ব্যাংক চেয়ারম্যানের সব এজেন্ডা বাস্তবায়ন করেছেন। 3, বর্তমান ইসি চেয়ারম্যান আব্দুল ওদুদ সিটি ব্যাংকের ডিএমডি থাকা অবস্থায় নারী কেলেঙ্কারিতে অভিযুক্ত হয়ে সাসপেন্ড ছিলেন। এছাড়া তিনি এনআরবি ব্যাংকে কর্মরত অবস্থায় ঋণ সংক্রান্ত দুর্নীতিতে অভিযুক্ত ছিলেন। 4, বর্তমান চেয়ারম্যান তার নিকটাত্মীয় এসজিএ আলিফুল হক আকাশকে এসএভিপি পদে নিয়োগ দিয়েছেন 8টি ইনক্রিমেন্ট সহ, যার মোট বেতন 2,91,800 টাকা। অথচ এই পদে ব্যাংকের বর্তমান বেতন 1,55,000 টাকা। বর্তমান ইসি চেয়ারম্যান মোহাম্মদ শাহাদাত হোসেনকে এভিপি পদে নিয়োগ দিয়েছেন, যার বেতন 2,06,000 টাকা। এই পদে প্রকৃত বেতন 1,40,000 টাকা। মোহাম্মদ হাবিব হায়দারকে ভিপি পদে নিয়োগ দিয়েছেন, যার বেতন 3,39,142 টাকা। অথচ এই পদে বর্তমানে বেতন 1,67,000 টাকা। মোহাম্মদ কামরুজ্জামানকে ইভিপি পদে নিয়োগ দিয়েছেন, যার বেতন ধরা হয়েছে 4,60,520 টাকা। অথচ এই পদে প্রকৃত বেতন 2,50,000 টাকা। মোহাম্মদ মাহফুজুল ইসলামকে এসবিপি পদে নিয়োগ দিয়েছেন, যার বেতন 3,49,440 টাকা। এই পদের প্রকৃত বেতন 2 লক্ষ টাকা। মোহাম্মদ মনিরুজ্জামানকে এসএভিপি পদে 4টি ইনক্রিমেন্ট সহ নিয়োগ দিয়েছেন, যার বেতন 2,46,216 টাকা। অথচ এই পদের প্রকৃত বেতন 1,55,000 টাকা। মোহাম্মদ নাজিমউদ্দিন শেখকে এসভিপি পদে নিয়োগ দিয়েছেন, যার বেতন 3,35,000 টাকা। অথচ প্রকৃত বেতন 2 লক্ষ টাকা। মোহাম্মদ নুরি আজিমকে এসভিপি পদে 4,36,400 টাকায় নিয়োগ দিয়েছেন। এই পদের প্রকৃত বেতন 2 লক্ষ টাকা। পীযূষ কুমার সরকারকে সিলেট জোনাল হেড হিসেবে এসভিপি পদে নিয়োগ দিয়েছেন, যার বেতন 3,64,400 টাকা। কিন্তু এই পদের প্রকৃত বেতন 2 লক্ষ টাকা। জামশেদ আহমেদ চৌধুরীকে চট্টগ্রাম জোনাল হেড হিসেবে ইভিপি পদে 5,08,800 টাকা বেতনে নিয়োগ দিয়েছেন। এই পদে প্রকৃত বেতন 2,50,000 টাকা। কর্পোরেট ইনভেস্টমেন্ট ডিভিশনে কামরুল হাসান নামে একজন নির্বাহীকে এসভিপি পদে নিয়োগ দিয়ে 3 মাস পরে তাকে নজিরবিহীনভাবে ইভিপি পদে প্রমোশন দেওয়া হয়েছে। ব্যাংকের 30 বছরের ইতিহাসে এই পর্ষদের কার্যক্রম কালো অধ্যায় হয়ে থাকবে। চাকরিচ্যুত 547 জন কর্মকর্তার গড় বেতন 30,000 টাকা। তাদের মাধ্যমে এই ব্যাংকে 4 বছরে আমানত এসেছে প্রায় 2,000 কোটি টাকা। প্রতি বছর ব্যাংক মুনাফা করছে 60 কোটি টাকা। বর্তমান পর্ষদের অধীনে
ব্যাংকের সম্পর্কে গ্রাহকদের নেতিবাচক ধারণা বৃদ্ধি পাওয়ায় গত এক সপ্তাহে অন্তত 100 কোটি টাকা আমানত কমে গেছে। বর্তমান পরিচালনা পর্ষদের অধীনে বাংলাদেশ ব্যাংকের সিআরআর রাখতে ব্যর্থ হওয়ায় 19,18,40,000 টাকা জরিমানা আরোপ করা হয়েছে। সামগ্রিকভাবে বর্তমান পরিচালনা পর্ষদ পুরোপুরি ব্যর্থ ও ব্যাংক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। কর্পোরেট সমাজে ব্যাংকের ইমেজ সংকটে পড়েছে। এমতাবস্থায় বর্তমান ব্যর্থ দুর্নীতিবাজ পরিচালনা পর্ষদ বাতিল করা না হলে এই ব্যাংক শীঘ্রই সংকটপূর্ণ ব্যাংকে পরিণত হবে। আপনাদের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের প্রতি অনুরোধ, আল রাফা ইসলামী ব্যাংকে ধ্বংসের হাত থেকে রক্ষা করুন এবং আমাদের চাকরি ফিরিয়ে দেন।